আজকের কাহিনী প্রাপ্তবয়স্কদের জন্য। এই কাহিনী ইতিহাস নির্ভর হলেও অলৌকিক আবহ নির্মাণ শুধুমাত্র বিনোদনের জন্য। শ্রোতাদের ধর্মীয় বা রাজনৈতিক ভাবাবেগকে আঘাত করা বা প্রভাবিত করা আমাদের উদ্দেশ্য নয়। শুনছেন অর্ক পৈতন্ডির কাহিনী অস্থির সড়ক এর দ্বিতীয় পর্ব। অস্থির সড়কের প্রথম পর্বে আমরা জেনেছি তুমান্নি গুলাগের কয়েদিদের নরকের মতো জীবন, জেনেছি শশাঙ্ক, ইভান ও আন্তোনিয়ার অতীত। তারা কিভাবে চরম দুর্ভাগ্যের এই নরকে এসে পড়েছে। কিন্তু এখন স্বপ্ন এক, এই নরক থেকে জ্যান্ত বেরোনো। আর সেটা দেখছে ইভান, ধুরন্ধর ক্রিমিনাল লেভকে সঙ্গী করে। পদে পদে রয়েছে ভয়, গার্ডদের গুলির ভয়, তুষার ঝড়ের মতো প্রবল প্রাকৃতিক প্রতিকূলতা। তবে সবচেয়ে বেশি যে ভয়টা পাচ্ছে ইভান, তা হল বোবাকের ভয়। ইভানের কথায় বোবাক হল কালো লোমশ এক অদ্ভুত দর্শন জন্তু। কোথাও মানুষের মাংস খাওয়া হলে যার দেখা মেলে। তাহলে গুলাগ ক্যাম্পে কি সত্যিই মানুষের মাংস খাওয়ানো হচ্ছে? ইভান, আন্তোনিয়া ও শশাঙ্কর বাঙ্ক মেটিওক্লভ তিনজনের কথাতেই কিছু না কিছু গরমিল পেয়েছে শশাঙ্ক। কে কতটুকু সত্যি বলছে? এত কিছুর মাঝে শশাঙ্ক দেখল এক দুঃস্বপ্ন। সেখানে সে বরফের উপর নিজের নাম লিখতে গিয়ে বারবার লিখে চলেছে বোবাক। তারপর ইভানের কি হয়েছে কিছু জানো? নোট লেখা কাগজটা লেভের হাত থেকে নিতে নিতে জিজ্ঞেস করলাম আমি। লেভ বিরক্ত মুখে বলল, তোমার অত খবরের দরকার কি? তুমি তোমার কাজ করো। ইভান কোথায় আছে, মরে গেছে না বেঁচে আছে, তা জেনে তুমি কি করবে? তুমি যে এখনো বেঁচে আছো সেটাই কি যথেষ্ট নয়? আমি আর কথা বাড়ালাম না, কাঠ পাইল করতে শুরু করলাম। আজ সকালে নাম ডাকার সময় থেকেই খেয়াল করেছিলাম ইভান লাইনে নেই। তার বদলে আমার সঙ্গে দেওয়া হলো চুকচিকে। চুকচি আসলে এখানকার একটা আদিবাসী গোষ্ঠীর নাম, অনেকটা এস্কিমোদের মতো। লোকটাকে আসল নামে কেউ ডাকে না, সবাই চুকচি বলে। চুকচি এই কলিমা অঞ্চলেরই মানুষ। কোথাও মাইনিং এর কাজ শুরু হওয়ার আগে সোভিয়েত সরকার স্থানীয় অধিবাসীদের সেখান থেকে সরিয়ে দেয়। ইয়ক্লভ একদিন বলছিল আজকাল নাকি আদিবাসীদের সরিয়ে দেওয়ার বদলে সরাসরি গুলাগেই চালান করে দিচ্ছে সরকার, যাকে বলে এক ঢিলে দুই পাখি। জায়গাও খালি হলো, আবার মুফতে শ্রমিকও পাওয়া গেল। চুকচিও হয়তো এভাবেই গুলাগে এসেছে। আপাতত লেভ ওকে আড়াল করে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে। কিন্তু চুকচির পক্ষেও মাগাদান অবধি পথ চিনিয়ে নিয়ে যাওয়াটা খুব সহজ হবে বলে আমার মনে হয় না। চুকচি কথা কম বলে, কাজ করে আরো কম। যেটা করে সেটা হলো যাকে বলে শক্তির সংরক্ষণ। ধীরে হাঁটে, ধীরে ধীরে কোপ মারে গাছে। নিজের ভাগের 2 কিউবিক মিটার গাছ কেটে উঠতে পারেনি আজ। এখন লেভ কিভাবে সেটা সামাল দেয় সেটাই দেখার। আজ সারাদিন চুকচির সঙ্গে ভাব জমাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। লোকটার ভাঙা ভাঙা রাশিয়ান বুঝতে একটু অসুবিধে হয়। লোকটা সিগারেটও খায় না, আর কেন জানি না মনে হচ্ছে আমাকে কিছুটা এড়িয়েও চলছে। আমি কুড়ুল কাঁধে নিয়ে ফেরবার তোড়জোড় করছি। এমন সময় লেভ বলল,
তুমি আর দেরি করো না জ্যাক, অফিসে গিয়ে রিপোর্ট করো। তোমাকে আজ ওয়্যার হাউসে যেতে হবে। ওয়্যার হাউসে কেন? আমার তো কমান্ডারের তাঁবুতে ডিউটি থাকে। আজ সেটা বদল হয়েছে। ইভান অসুস্থ, ওর কাজটা এখন থেকে তুমিই করবে। বরফ আনার কাজটা অন্য কাউকে দেওয়া হয়েছে। আমার মনে হলো কেউ যেন বরফ খুঁড়ে আমাকে গলা পর্যন্ত পুঁতে দিয়েছে। আমার নড়াচড়া করার ক্ষমতাও যেন চলে গেল। কি ব্যাপার, বোকার মতো দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওঠো এবার এখান থেকে। আমি বরফ ভেঙে নিচে নামতে নামতে শুনতে পেলাম লেভের গলা। চুকচিকে জিজ্ঞেস করছে, এ কি, কাঠের গায়ে এরকম আঁচড় কাটা কেন? সাসেঙ্কা করেছে। গাছ কাটার আগে কুড়ুল দিয়ে প্রত্যেকটা গাছের গায়ে আঁচড় কাটছিল। আমার কি মাথার ছিট আছে? নতুন লোক কাজে লেগেছে বলে বোধহয় গার্ড আজ কিঞ্চিত সজাগ। ডায়নামাইট তোলা থেকে খনিতে পৌঁছে দেওয়া পর্যন্ত কড়া নজর রাখল। এই ডায়নামাইট দিয়ে কিছুক্ষণ পর সোনার খনিতে ব্লাস্ট করানো হবে। ব্লাস্টের পর যে মাটি বেরোবে সেই মাটি তুলে এনে জড়ো করা হবে একপাশে। তারপর সেই সোনা মেশানো মাটি চেলে চেলে সোনা আলাদা করা হবে। তুমান্নি নদীর জল আটকে একটা বাঁধ মতো করা হয়েছে। সেই বাঁধ থেকে একটা খাল কেটে জল আনা হয়েছে সোনা চালার জায়গা পর্যন্ত। সোনা চালার জায়গায় একটা পরীক্ষা রয়েছে। সেখানে সোনা মেশানো মাটিকে জলে ভিজিয়ে চেলে সোনার নাগেট আলাদা করা হয়। শীতকালে ঠান্ডায় এখানে নদীর জল জমে যায় বলে সোনা চালার কাজ বন্ধ থাকে। তবে ব্লাস্ট করে মাটি তোলার কাজটা চলতে থাকে। গত গ্রীষ্মে আমিও সোনা চালার কাজ করেছিলাম কিছুদিন। বড় বড় রাবারের গামবুট পরে কাদা জলে নেমে আঁকশি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সোনার নাগেট খুঁজতাম। গামবুটগুলো বেশিরভাগই ফুটো, বরফ ঠান্ডা জল ঢুকে যেত ভিতরে। দিনের শেষে পায়ের পাতায় আর কোনো সার পাওয়া যেত না। ইয়োক্লভ একদিন বলছিল গোটা রাশিয়ায় নাকি সবচেয়ে ভালো সোনা এই কলিমায় পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই কলিমা নদীর দুপাশে সোনা পাওয়া যেত, কিন্তু এখানকার ভয়ঙ্কর আবহাওয়ার জন্য কেউ খুব একটা সোনা খোঁজাখুঁজি করতে পারত না। রাশিয়ার এই সুদূর পূর্বে আসার রাস্তাও ছিল না তেমন কোনো। তবে এখন অবস্থা আর আগের মতো নেই। সোভিয়েত সরকার কলিমাকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে হাইওয়ের কাজ শুরু করেছে বছর 5 হলো। শুনেছি লেনা নদীর পূর্ব দিক থেকে মাগাদান পর্যন্ত রাস্তা হচ্ছে। ডালস্ট্রয় কনস্ট্রাকশন কোম্পানি এই কাজে বরাত পেয়েছে। ইয়োক্লভ বলেছিল, পোকামাকড়ের মতো লোক মরছে ওই রাস্তা বানাতে গিয়ে। আর কর্তৃপক্ষ কি করছে জানো? কয়েদিদের লাশগুলোই ওখানে ফেলে দিয়ে তার উপর দিয়ে রাস্তা তৈরি করছে। এতে নাকি রাস্তা আরো পোক্ত হবে। বোঝো, শুয়ারের বাচ্চারা আমাদেরই হাড় দিয়ে তার উপর রাস্তা বানাচ্ছে। The road of bones. রাত্রিবেলা ইয়োক্লভ খুব ছটফট করছিল। ও সাধারণত এক ঘুমেই রাত কাবার করে। ওকে ছটফট করতে দেখে আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ঠান্ডা লাগছে, চেপে শো। ওই কচ্ছপের পিঠের মতো পাথরটা দেখেছ? পাথরটা আমি দেখেছি। যে পরীক্ষায় সোনা চালা হয় তার থেকে একটু দূরেই ওই পাথর। ওখানে বসে গার্ডরা কড়া নজর রাখে যারা সোনা চালছে তাদের উপর। নজর রাখতে হয় কারণ অনেক কয়েদি সোনার নাগেট খুঁজে পেলে সেটা জমা না দিয়ে ঝোপে ঝাড়ে ছুঁড়ে ফেলে দেয়। কর্তৃপক্ষের উপর সামান্য প্রতিশোধ নেওয়া আর কি। গত গ্রীষ্মে আমার সঙ্গে পিটার বলে একটা লোক সোনা চালত। সে জাতে আমেরিকান।
কি করে গুলাগে এসেছিল সেটা জানা হয়নি, তবে রাশিয়ানদের ওপর ওর খুব রাগ। ও সোনার নাগেট পেলেই ছুঁড়ে ফেলে দিত। তুমান্নি ক্যাম্পে নজরদারি একটু ঢিলে ঢালা বলে বার কয়েক বেঁচে গেছে, কিন্তু একদিন গার্ড দেখে ফেলল। পিটারকে মারতে মারতে ওই কচ্ছপের পিঠের মতো পাথরটার কাছে নিয়ে গিয়ে সোজা ওর মাথায় গুলি করল। এখানে সোনা নষ্ট করার এটাই শাস্তি। ইয়োক্লভ আবার বলল, দেখেছ পাথরটা? দেখেছি। কেন? পাথরটার বাঁ পাশে নিচের দিকে একটা গর্ত মতো আছে। কখনো খেয়াল করেছো সেটা? না। আমি গিয়েছি। ওই পাথরে তো গার্ডরা বসে থাকতো, আমি খুব একটা যেতাম না ওদিকে। 3টে বড় বড় নাগেট পেয়েছিলাম একদিন। সেগুলো গামবুটের মধ্যে পুরে নিয়ে রেখে এলাম সেই পাথরের গর্তে। কেউ দেখতে পায়নি সেদিন, গার্ডগুলো তখন ছিল না। কিন্তু পরদিন কি? পরদিন আমায় গার্ডরা ধরে ফেললো। গোল না বেড়ে ঘুমিয়ে পড়ো। গার্ড তোমায় সোনা সরাতে দেখে ফেললে তুমি এখানে আর গল্প করার জন্য শুয়ে থাকতে না। যা হয়েছে তাই বলছি, করতে হবে না বিশ্বাস। এরপর ইয়োক্লভ ঘড়ে গলায় কি বলল ঠিক বুঝতে পারলাম না। আমি কম্বলটা ভালো করে টেনে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। সকালে তাঁবু ছেড়ে বেরোবার আগে দেখলাম ইয়োক্লভ তখনও শুয়ে আছে। ওর মতো আরো 3-4 জন আছে যারা ঘুম কাতুরে, গার্ডের মার না খেলে যাদের ঘুম ভাঙে না। তাই ইয়োক্লভের গার্ডেদের উপর খুব রাগ। একবার রেগে গিয়ে আমায় বলেছিল, আমি ঘুমোলে স্ট্যালিনের কিচ্ছু এসে যায় না, কিন্তু এই গার্ডগুলোর তার সহ্য হয় না। এরা হলো স্ট্যালিনের চোখ, মুখ, হাত, পা। এরা হলো বলদের সিংহে বসা একটা মাছি। সেটা আবার কি? সে একটা জোক, শুনবে? ওই বাবা, আবার জোক? স্ট্যালিনকে নিয়ে? অবশ্যই। বেশ, শুনি। একবার একটা বলদ মালিকের জমিতে লাঙল দিচ্ছিল। অন্য একটা বলদ সেই জমির পাশ দিয়েই যেতে যেতে তাকে জিজ্ঞাসা করলো, ও ভাই, কি করছো? এই বলদটার সিংহে বসেছিল একটা মাছি। বলদ উত্তর দেওয়ার আগেই সে মাছিটা বলে উঠলো, আমরা চাষ করছি। এই গার্ডগুলো ওই মাছিটার মতোই। কিন্তু এর মধ্যে স্ট্যালিন কোথায়? ইয়োক্লভ চোখ টিপে বলেছিল, সেইটা না হয় তুমি বুঝে নাও। আজ ইভান এসেছে। ভয়ানক অবস্থা। নাক, কান, কপাল, থুতনি ফ্রস্ট বাইটে কালো হয়ে গিয়েছে। হাঁটছেও টলে টলে। কুড়ুলটা হাত বদল করছে বারে বারে। চুকচিকে বোধহয় অন্য কোথাও সরানো হচ্ছে না আপাতত। সেও আমাদের সঙ্গেই চলেছে। চুকচির সামনে বেশি কথাও বলা যাচ্ছে না। তবু ইশারায় ইভানকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, কি হয়েছে? ইভান আর চোখে চুকচিকে দেখল। আমি আর কথা বাড়ালাম না। দুপুরের দিকে আমি আর ইভান চুকচির থেকে দূরে একটু জঙ্গলের দিকে সরে এলাম। আমি কোটের পকেট থেকে সকালের পাউরুটির একটা টুকরো বের করলাম। ইভানকে বললাম, তুমি খাবার আনোনি? ওরা আজ আমাকে খাবার দেয়নি। কাল কাজ করতে পারিনি, তুমি তো জানো। এখানে কাজ না করলে খেতে দেবে না। আমি আমার পাউরুটির অর্ধেকটা ছিঁড়ে ইভানকে দিলাম। ইভান একেবারেই পুরোটা মুখে পুরে নিল।
এবার বলবে ব্যাপারটা কি? আমি আন্তোনিয়ার দেখা পেয়েছি সাশেঙ্কা। পাউরুটি আমার গলায় আটকে গেল। কোনো মতে বললাম, কোথায়, কিভাবে? তুমি জানো আমি ডায়নামাইট স্টিকগুলো কোথায় লুকিয়ে রেখেছি? কমান্ডারের তাঁবুর তক্তার আড়ালে। আমাদের বা ক্রিমিনালদের তাঁবুর উপর গার্ডদের কড়া নজর থাকে, তাই কমান্ডারের তাঁবুই ছিল সবচেয়ে ভালো জায়গা। আমি শুধু মাঝে মধ্যে এর দিকে আসতাম ওগুলো ঠিকঠাক আছে কিনা। পরশু তাই করছিলাম। রাত্রির বেলা খাওয়ার সময়টা পাহারা একটু ঢিলে পড়ে। আমি ঠিক তখনই সবার নজর এড়িয়ে পৌঁছে গেলাম কমান্ডারের তাঁবুর কাছে। স্টিকগুলো ঠিকই আছে দেখে নিশ্চিন্ত হয়ে ফিরে আসছিলাম। এমন সময় যেন মনে হলো আমি একটা গোঙানির শব্দ পেলাম মেয়ের গলায়। আমাদের তাঁবুতে কে যেন বলছিল নতুন ক্যাম্প কমান্ডার সঙ্গে করে বেশ্যা নিয়ে এসেছে। আমার আগ্রহ হলো। তুমি তো জানো কমান্ডারের তাঁবুটা কিন্তু আমাদের তাঁবুর মতো নয়, ফাঁক ফোকর প্রায় নেই। অনেক খুঁজে তারপলিন আর তক্তার মাঝে একটা ফাঁক বের করা গেল। আমি সেখানে চোখ রেখে দেখলাম আন্তোনিয়াকে। আমার চোয়াল শক্ত হয়ে উঠল। বললাম, থামো, আমি আর শুনতে চাই না। আমরা দুজনেই বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি আন্তোনিয়াকে ছাড়া এখান থেকে যাব না। লেভকে বলতে হবে এটা। লেভকে কিছু বলার আগে তুমি একবার আন্তোনিয়ার সঙ্গে তো কথা বলে নাও। সে রাতে আমি নিজের তাঁবুতে ফিরিনি। সারা রাত ঠান্ডায় কমান্ডারের তাঁবুর পাশে লুকিয়ে দাঁড়িয়েছিলাম, যদি একবার আন্তোনিয়া বেরিয়ে আসে বাইরে। কিন্তু মাঝরাত্রিরে তুষার ঝড় শুরু হলো। আমি ফিরতে বাধ্য হলাম নিজের তাঁবুর দিকে। কিন্তু খাবার ঘরের তাঁবুর কাছাকাছি আসার পর আমার আর কিছু মনেই নেই। তোমাকে কি গার্ডরা খুঁজে পেয়েছিল? হ্যাঁ, এবং তাড়াতাড়ি খুঁজে পেয়েছিল বোধহয়। ওই ঠান্ডায় বেশিক্ষণ পড়ে থাকলে আমি বাঁচতাম না। সবাই ভেবেছে খাবার ঘর থেকে ফেরার সময় আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি, তাই খুব একটা সন্দেহ করেনি কেউ। ইভান একটু থেমে আবার বলল, সাশেঙ্কা, তুমি তো ওখানে কাজ করো, তোমার সঙ্গে কথা হয়নি কখনো আন্তোনিয়ার? আমি মাথা নাড়লাম, যার মানে হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। ইভান কি বুঝলো কে জানে, বলল, তোমাকে না আমার হয়ে একটা কাজ করতে হবে। আজ যখন কমান্ডারের তাঁবুতে তুমি বরফ দিতে যাবে, তখন আন্তোনিয়াকে আমার কথা। সেটা সম্ভব নয়। আমাকে গতকাল থেকে ওয়্যার হাউসে তোমার কাজটাই লাগিয়ে দিয়েছে, আর আমার কাজটা বোধহয় অন্য কেউ করছে। ইভান ধপ করে বরফের উপর বসে পড়ল, তারপর দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। এ লোক সারাদিন ঘুমোচ্ছে। আরে ওঠো। আমি যখন তাঁবুতে ফিরলাম তখন দেখি ইয়ক্লভ একইভাবে শুয়ে আছে। আমি ওর পিঠে টোকা দিয়ে বললাম, ওই ওঠো, কখন ফিরলে?
ওকে খুঁচিয়ে লাভ নেই, ও মরে গেছে। পাশের বাঙ্ক থেকে ভ্লাদিমির বলল, কি বলছো কি? তো কাল রাতেও। ভ্লাদিমির বাঙ্ক থেকে নিজের কম্বলটা টেনে নিয়ে স্টোভের দিকে এগোতে এগোতে বলল, কাল মাঝরাতেই মরেছে বোধহয়। গার্ড বলছিল বডি সরিয়ে নেবে, কিন্তু এখনো আসেনি। তোমাকে আরো একটা রাত মরার সঙ্গে শুতে হবে। আমার ভ্যাবাচাকা খাওয়া মুখ দেখে ভ্লাদিমির আবার বলল, অবাক হওয়ার কিছু নেই, কালকে এই ঘরে আরো 3 জন মরেছে। সবকটা লাশই তো এখনো পড়ে রয়েছে, ওই দেখো। সে আঙুল দিয়ে আরো কয়েকটা বাঙ্কের দিকে দেখালো। আমি নিজের কম্বলটা টেনে নিয়ে একটা স্টোভের কাছে গিয়ে বসলাম। খেতে যাওয়া পর্যন্ত এখানেই থাকবো। খেয়ে ফিরে এসে কি করব সেটা তখন ভাবা যাবে। কচ্ছপের পিঠের মতো পাথরটার কাছাকাছি এসে থমকে দাঁড়ালাম আমি। কোন পাশের গর্ত বলেছিল ইয়ক্লভ? বাঁ পাশের। আমি পাথরটাকে বেড় দিয়ে বাঁ পাশে গেলাম। হালকা হালকা তুষার পড়তে শুরু করেছে, হাওয়া দিচ্ছে হু হু করে। আমি টুপিটাকে কপালের উপর আরো নামিয়ে কোটটা ভালো করে জড়িয়ে নিয়ে পাথরটার দিকে এগিয়ে গেলাম। এখনো সকাল হয়নি ভালো করে, তবে আবছা আবছা আলোয় গর্তটা খুঁজে নিতে খুব একটা সমস্যা হলো না। কিন্তু সোনার নাগেট কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। পুরো গর্তটা কেমন যেন অস্বাভাবিক রকমের অন্ধকার হয়ে আছে। আর একটু কাছে যেতেই বুঝতে পারলাম একটা কালো লোমশ জন্তু গুটি সুটি মেরে শুয়ে আছে সেই গর্তে। আমি আরো এগোতেই জন্তুটা গর্জন করে উঠল। আমি দ্বিধায় পড়লাম। ওই সোনা না নিয়ে আমি যাব না। ওটা এখন আমার। রাশিয়ান সরকার আমার উপর যত অত্যাচার করেছে, ওই 2-3টে নাগেট তার সামান্য ক্ষতিপূরণ হিসেবে নেব আমি। আর কিছুক্ষণের মধ্যেই সবাই জেগে উঠবে। তার আগেই কাজ সারতে না পারলে বিপদ। আমি জন্তুটাকে তাড়াবার চেষ্টা করলাম। মুঠো করে বরফ তুলে তুলে ছুঁড়তে লাগলাম ওর দিকে। জন্তুটা আরো জোরে গর্জন করতে শুরু করলো, কিন্তু গর্ত থেকে বেরোলো না। দেরি হয়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়ে ওকে সরিয়ে দিতে গেলাম, আর অমনি জন্তুটা খুব জোরে আমার হাত কামড়ে ধরল। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ঠিক তখনই পাথরটার দুপাশ থেকে বেরিয়ে এলো 2 জন গার্ড। একজন শক্ত করে আমার কাঁধ চেপে ধরল, অন্যজন বন্দুকের বাঁট দিয়ে খুব জোরে মারলো আমার পেটে। আমার ডান হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, সেই হাত দিয়েই পেট চেপে ধরে বসে পড়লাম। প্রথম গার্ড আমার কাঁধ ছেড়ে পিস্তল বের করলো। দ্বিতীয় গার্ড বাধা দিয়ে বলল, না না, প্রাণে মেরো না, কমরেড স্টালিনের হুকুম আছে। খুব বাধ্য কয়েদি না হলে তাকে কুলি করা যাবে না, একে অন্য শাস্তি দিতে হবে। প্রথম গার্ড মুচকি হেসে পিস্তল ঢুকিয়ে রাখলো। তারপর দুজনে মিলে আমার কোট খামচে ধরে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চললো ক্যাম্পের দিকে। আমার একটা জুতো খুলে পড়ে গেল। পায়ের আঙুলগুলো বরফে বিলি কাটতে কাটতে চলেছে। আমি কাতরভাবে বললাম, আমার জুতো। দ্বিতীয় গার্ড হাসলো, বলল, লাগবে না, জুতো জামা প্যান্ট
কিচ্ছু লাগবে না। তারপর সে প্রথম গার্ডের দিকে ফিরে বলল, কে কজনের সেলে ঢোকাবে এটাকে? 3 জন না 4 জন? আমার ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে, তবে অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। পাশে ইয়োক্লভের নিথর শরীর পড়ে আছে। আমি ওর চাদর সরিয়ে প্যান্টটা ধীরে ধীরে নামিয়ে দিলাম। ইয়োক্লভের বাঁ দিকের নিতম্ব থেকে দুটো চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ইভান আজ সারাদিন আমার সঙ্গে একটাও কথা বলেনি, চুপচাপ গাছ কেটে চলেছে। তা দেখে আমিও আর কথা বাড়ালাম না। বিকেলের দিকে হালকা বরফ পড়া শুরু হলো। অমনি ইভান আমার কোট খামচে ধরে টেনে নিয়ে গেল একপাশে। আমি অবাক হয়ে বললাম, আরে কি হলো? লেভ ক্লিয়ারেন্স নোট দিয়ে দিলে ক্যাম্পে ফিরো না, এখানে একটু সময় কাটিও, চুকচির কাছাকাছি থেকো। মানে? যা বলছি শোনো। তুমি কি পালাতে চাও, না এই ক্যাম্পে পৌঁছে মরতে চাও? পালাবে? কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো, মন দিয়ে শোনো। ক্লিয়ারেন্স নোট পেলেই আমি ফিরে যাব ক্যাম্পে, কিন্তু তুমি যাবে না, তুমি এখানেই থাকবে। খেয়াল রাখবে চুকচিও যেন না ফেরে। চুকচি ফিরতে পারবে না, আমি জানি। ও যেভাবে কাজ করছে তাতে ওর আরও 1-1.5 ঘন্টা লাগবে কাজ শেষ করতে। কিন্তু আমি এখানে কতক্ষণ থাকবো? যতক্ষণ না ক্যাম্পে একটা ব্লাস্ট হচ্ছে। ব্লাস্ট হলেই লেভ আর চুকচি একটু হকচকিয়ে যাবে, কিন্তু এই সুযোগ ওরা ছাড়বে না, দুজনেই পালাবে। তুমি ওদের সঙ্গ নেবে তৎক্ষণাৎ। আর তুমি? তুমি আসবে না? না, আমি আসবো না শাসেঙ্কা। আমি আমার বোনকে ছেড়ে যাব না। কি আশ্চর্য, তাকেও নিয়ে চলো। আমি কাল লুকিয়ে লুকিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। আন্তোনিয়া পালাতে চায় না শাসেঙ্কা। ওর সিফিলিস হয়েছে, ওর বেশি দিন বাঁচবে না। আমি লার্জ গাছের গুঁড়ি আঁকড়ে ধরে নিজেকে সামলাবার চেষ্টা করলাম। ইভান বলল, কাল কিছুটা ডায়নামিট স্টিক আমি আন্তোনিয়াকে দিয়ে এসেছি। কমান্ডার আজ সন্ধ্যের মুখে তাঁবুতে ফিরবে। কমান্ডার ফেরা মাত্র আন্তোনিয়া প্রথম ব্লাস্টটা করবে। প্রথম ব্লাস্টটা হলেই সবাই সাময়িকভাবে ঘাবড়ে যাবে। সেই সময় আমি অফিস টেন্টে দ্বিতীয় ব্লাস্ট করব। কয়েক মিনিটের মধ্যে তুমান্নি গুলাগের কমান্ডার সমেত প্রায় সমস্ত লিড অফিসিয়ালস মারা যাবে। কিছু গার্ড ছাড়া সেরকম আর কেউ থাকবে না। রাশিয়ান ক্রিমিনালরা সেই সুযোগে ওয়্যার হাউস দখল করতে চাইবে। ক্যাম্পের গার্ডরা ওদের কতটা আটকাতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। বরফ পড়ে রাস্তাঘাট প্রায় বন্ধ। অন্য ক্যাম্প থেকে সাহায্য আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে। তুমান্নি ক্যাম্পের চটজলদি স্বাভাবিক অবস্থায় ফেরা প্রায় অসম্ভব। তোমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। লেভ আর চুকচির সঙ্গে যতটা সম্ভব দূরে চলে যাবে তুমি। কিন্তু লেভ আমাকে সঙ্গে নেবে কেন? নেবে, তার কারণ আছে। আমি অবাক হয়ে ইভানের দিকে তাকালাম। লেভ পালাবার জন্য অনেকদিন ধরে চুরি করে করে খাবার জমিয়েছে, কিন্তু সেসব আছে ক্যাম্পে, ওর তাঁবুতে। আচমকা ব্লাস্ট হলে ও সেসব নেওয়ার সময় পাবে না। ওর অন্য ক্রিমিনাল বন্ধু যাদের নিয়েও পালাবার প্ল্যান করেছিল তাদেরও সঙ্গে নিতে পারবে না। মাগাদান পৌঁছতে গেলে ওদের কতদিনের পথ পাড়ি দিতে হবে আমার সঠিক ধারণাও নেই, তবে পথে ওদের খাবার লাগবেই। তোমাকে ওরা খাবার হিসেবে নিয়ে যাবে। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারলাম না।
লেভের কাছে সব সময় একটা ছড়ি থাকে, চুকচির হাতে থাকবে ওর কুড়ুল। তুমিও তোমার কুড়ুলটার সঙ্গে নিও। বাকিটা তোমার ভাগ্য। লার্জ বনটা কেমন যেন ঝিম মেরে গেছে। নিস্তব্ধ হয়ে রয়েছে আশেপাশের বরফ ঢাকা পাহাড়। সবাই যেন কোনো ভয়ানক ঘটনার জন্য দম বন্ধ করে অপেক্ষা করছে। চাঞ্চল্য বলতে এখন কেবলই বরফ পড়া, আর শব্দ বলতে গাছের গুঁড়িতে চুকচির কুড়ুলের শব্দ। আমার টুপি, পোশাক সব ভরে গেছে তুষারে। আমি ধীরে ধীরে একটা গাছে ঠেস দিয়ে বসে পড়লাম। ইভান বলল, গত 5 বছর ধরে সর্বক্ষণ বুবাকের ভয়ে তাড়া খাওয়া জানোয়ারের মতো দিন কাটিয়েছে আমি। অথচ আজ দেখো আমি কত নিশ্চিন্ত। বুবাক বোধহয় সেটা বুঝতে পেরেছে। সে বুঝেছে আমাকে কবজা করা আর সম্ভব নয়। তাই গত 2 দিন ধরে সে আর আমার আশেপাশে আসছে না। তাকে এবার নতুন শিকার খুঁজতে হবে। আমি আর চোখে তাকিয়ে দেখলাম লেভ হাতে খাতা নিয়ে কাঠের পাইলের কাছে পৌঁছে গেছে। ইভান আমার কাঁধ চাপড়ে দিয়ে সেদিকে এগিয়ে গেল। লেভ অবাক হয়ে বলল, তোমার সঙ্গী ওখানে বনের মধ্যে বসে আছে কেন? ওর তো ওয়্যার হাউসে ডিউটি। হ্যাঁ, তোমরা একসঙ্গে ফিরবে না? ওর শরীরটা একটু খারাপ হয়েছে, জিরিয়ে নিচ্ছে। আমার কাগজ দিয়ে দাও, আমি চলে যাই। ও পরে যাবে। ইভান নিজের কাগজটা নিয়ে নিচের দিকে নেমে গেল। চুকচির কুড়ুলের শব্দটাও এখন বন্ধ। ও লেভের সঙ্গে কথা বলছে। আমি একবার ওঠার চেষ্টা করলাম, পারলাম না। বরফে হাত ঢুকে গেল অনেকটা। আমি ওভাবেই বসে রইলাম, গাছের গুঁড়িতে ঠেস দিয়ে। অন্ধকার হয়ে এসেছে। কতক্ষণ যে একইভাবে বসে রয়েছি জানি না। একটা থপ থপ শব্দে আমার হুঁশ ফিরল। লার্জ বনে গাছের ফাঁকে বরফের ওপর ভারী পা ফেলে যেন একটা জানোয়ার হেঁটে চলে বেড়াচ্ছে। কাঠি কাঠি গাছগুলো এমনভাবে গাঁথা আছে বরফে যে এক ঝলক তাকালে মনে হয় যেন প্রতিটা গাছের পিছনে কেউ একজন চুপটি করে দাঁড়িয়ে আছে। এপাশ ওপাশ তাকাতেই হঠাৎ যেন মনে হলো আমার ঠিক ডান পাশের জঙ্গলে গাছের ফাঁকে ফাঁকে জমে থাকা অন্ধকারের সঙ্গে শরীর মিশিয়ে একটা জন্তু দাঁড়িয়ে আছে। তার দুটো সবুজ চোখ মেলে সে দেখছে আমাকে। আমরা পরস্পরের দিকে তাকিয়ে রইলাম যেন অনন্তকাল। আচমকা কোথাও যেন সহস্র বাজ পড়ল। পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়ে সন্ধ্যের আকাশে ফুলকি ছুটল আলোর। আমি কুড়ুলে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালাম। ক্যাম্প কমান্ডারের তাঁবু এখন দাউ দাউ করে জ্বলছে। আমাদের ঠিক নিচে যে দলটা কাট কাটছিল তারা হই হই করে সেদিকে দৌড়ল। লেভ আর চুকচিকে দেখলাম থতমত খেয়ে সেই উজ্জ্বল আলোর দিকেই তাকিয়ে আছে। দ্বিতীয় বিস্ফোরণটা হলো আরো জোরে। সেই শব্দেই যেন লেভের হুঁশ ফিরল। চুকচির হাত ধরে জোরে এক টান মেরে সে এসে ঢুকলো লার্চের জঙ্গলে। তারপর হাতের খাতাটা বরফের উপর ছুঁড়ে ফেলে দিয়ে গাছের ফাঁকে ফাঁকে ছুটতে শুরু করলো। আমিও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কুড়ুলটা হাতে নিয়ে ওদের পিছু নিলাম। আমি পিছন পিছন আসছি দেখে ওরা একবার থমকালো,
দুজনের মধ্যে মনে হলো যেন চোখের ইশারায় কোনো কথা হলো। তারপর হাত নেড়ে আমাকে সঙ্গে আসতে বলে ওরা আবার দৌড়তে শুরু করলো। বরফে পা ডুবে যাচ্ছে। চুকচি দৌড়চ্ছে সবার আগে, মাঝে রয়েছে লেভ, আর আমি অনেকটা পিছিয়ে পড়েছি। দিব্যি বুঝতে পারছি অন্ধকারে গা ঢাকা দিয়ে আমার পিছু নিয়েছে সেই অজানা জানোয়ার। আমি থামলে সেও থামছে। দূরে কোনো গাছের ফাঁকে আমি তার নিষ্পলক সবুজ চোখ দুটো দেখতে পাচ্ছি। আমি চলতে শুরু করলে সেও ভারী কিন্তু দ্রুত পায়ে আমার পিছু নিচ্ছে। আমি কোড়লটা শক্ত করে চেপে ধরলাম। ইভান ঠিকই বলেছিল, ভাগ্য ছাড়া এখন এই কোড়লটাই আমার একমাত্র সম্বল। তুমি এখন কোথায় যাবে জ্যাক? কাঁপা কাঁপা হাতে পাউরুটির টুকরোয় কামড় বসিয়ে জিজ্ঞেস করলো লেভ। সেদিন সন্ধ্যা থেকে আমরা টানা হাঁটছি, প্রায় 12 ঘন্টা ধরে। থেমেছি এই প্রথমবারের জন্য। পাশের জঙ্গল থেকে একটা সিলভার বার্চের ডাল কেটে নিয়ে আগুন জ্বালানো হয়েছিল। বরফ গলিয়ে সবার খাবার মতো জলটুকু বানিয়েই সে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। লেভের কথা মতো আশেপাশে নাকি কিছু লুকোনো লগ হাউস আছে, সেগুলো থেকে নজরদারি করা হয়। এখন পরিষ্কার আকাশ, বেশিক্ষণ আগুন জ্বেলে রাখলে সেই ধোঁয়া ওদের চোখে পড়বে। এখন আমরা জঙ্গলের পাশে একটা বরফ ঢাকা পাথরের আড়ালে বসে খাওয়া সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে কিছু খাবার থাকার কথা নয়, তবু দেখা গেল লেভের কাছে একটা পাউরুটি আছে। কিভাবে ওর কাছে পাউরুটি এসেছে আমি জানি না, তবে আমি নিশ্চিত ওর পকেট ছাড়লে আরো কিছু খাবার পাওয়া যেতে পারে। হয়তো সেগুলো আমাদের চোখ এড়িয়ে ও মাঝে মাঝেই খাচ্ছে এবং পরেও খাবে। এই পাউরুটিটাই যে ও আমাদের সঙ্গে ভাগ করেছে তাতেই আমি ভীষণ অবাক হয়েছি। তবে সমান ভাগ করেনি, এতে আশ্চর্যের কিছু নেই। যেটুকু পাওয়া যায় এখন সেটুকুই ঢের। চুকচি লেভের ছুরিটা দিয়ে গাছের একটা ছোট ডাল ঝুলছিল। আমি লেভের প্রশ্নের উত্তর না দিয়ে চুকচিকে জিজ্ঞেস করলাম, কি করছো এটা? চুকচি ভাঙা ভাঙা রাশিয়ানে যা বলল তার মানে হলো ও একটা বড়শি বানাবার চেষ্টা করছে। আর কিছুদিনের মধ্যেই আমরা নাকি কলিমা নদীর কাছাকাছি পৌঁছে যাব, তখন সেটা দিয়ে ও মাছ ধরবে। তাই ও পাউরুটির কিছু টুকরো রেখে দিয়েছে নিজের পকেটে। কিন্তু বড়শি বানানো হলো না। এই ঠান্ডায় কুড়ুল দিয়ে গাছের ডাল ছাঁটা আর ছুরি দিয়ে ছুলে ছুলে ছোট্ট বড়শি বানানোর মধ্যে অনেক তফাৎ আছে। চুকচি কাঁপা হাতে বড়শির মুন্ডু বেশি ছুলে ফেলল। শেষমেশ হাল ছেড়ে দিয়ে ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে ছুরিটা লেভকে ফেরত দিয়ে দিল। ছোট্ট ভাঁজ করা ছুরি। লেভ সেটা হাতে নিয়ে আনমনে অভ্যাস মতো 2-1 বার খোলা বন্ধ করল। তারপর সেটাকে কোটের পকেটে ঢুকিয়ে রেখে আমাকে আবার জিজ্ঞেস করল, তুমি এখন কোথায় যাবে জ্যাক? আমি কিছু উত্তর দেওয়ার আগেই পাশের জঙ্গলে একটা খচমচ শব্দ হলো। আমি ধড়মড় করে উঠে দাঁড়িয়ে পাথরের চাঁইটার উপর দিয়ে উঁকি দিলাম। কয়েকটা লার্জ গাছের ডাল থেকে বরফ ঝরে ঝরে পড়ছে। কোনো জন্তু আমাদের খুব কাছে এসে পড়েছিল। আমরা সতর্ক হয়েছি বুঝতে পেরে দ্রুত পালিয়েছে। বনের গাছগুলোর ডালে ডালে বহুদিনের বরফ জমাট বেঁধে সাদা হয়ে আছে। তেমনই 2-1টা গাছের সঙ্গে বোধহয় জন্তুটার ধাক্কা লেগেছিল পালাবার সময়। সেগুলোর থেকেই বরফ ঝরছে।
জন্তুটা তার মানে এখনো আমাদের পিছু ছাড়েনি। লেভ পিছন থেকে আমাকে একটা ঠেলা মেরে বলল, কি হলো? হ্যাঁ, আমি দ্বিধায় পড়লাম। ওদের যদি এখন বলি কালো রঙের একটা বিশাল রোমশ জন্তু আমাদের পিছু নিয়েছে, যার নাম বোবাক, সে মানুষের মাংস খেতে পছন্দ করে, ওরা কি আমাকে পাগল ভাববে, যেমন আমি একসময় ইভানকে ভাবছিলাম? লার্চ আর সিলভার বার্চ গাছের মাঝে মাঝে বরফে ঢাকা ছোট বড় পাথরের চাই। খুব সহজেই কোনো প্রাণী তার আড়ালে লুকিয়ে থাকতে পারে। লেভ আবার বলল, কি দেখছো? কি হয়েছে ওখানে? জঙ্গলে কেমন একটা শব্দ হলো না? শব্দ? কই, আমি তো কিছু শুনিনি। লেভ চুকচির দিকে ফিরে বলল, এই, তুমি কিছু শুনেছ? চুকচির মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে চট করে উঠে দাঁড়িয়ে নিজের কুড়ুলটা হাতে তুলে নিল। না, আমি শুনিনি, তবে শুনলেও আশ্চর্য হব না। এখান থেকে একটু এগোলেই কলিমা নদী, আর তার আশেপাশের জায়গাগুলো মোটেই ভালো নয়। এগুলো ইউকাকিরদের জায়গা। ইউকাকির আদিবাসী? ওদের আমিও দেখেছি, এমন কিছু ভয়ঙ্কর নয়। মানছি ওদের কেউ কেউ একটু জঙ্গলি এল্ক আর রেন্ডিয়ারের চামড়া ছাড়িয়ে তাঁবু বানিয়ে থাকে, শিকার করে খায়। তবে ওরা সভ্য মানুষদের রেডিয়েই চলে। ওদের ভয় পাওয়ার কি আছে? চুকচি কুড়ুলটা হাতে নিয়েই আবার বসে পড়ল। বলল, তোমরা কৌলাইদের নাম শোনোনি? কৌলাই? এরকম নাম তো কখনো শুনিনি। কারা এরা? ছোটবেলায় ঠাকুমার কাছে একটা গল্প শুনেছিলাম, এক সামান মানে ওঝার গল্প। সেই সামান ছিল এক মহিলা, খুব উঁচু দরের জাদুকরী। সে যে কোনো প্রাণী টোপ ধরতে পারত। একদিন সে ঠিক করলো বিয়ে করবে, কিন্তু সে তো আর যাকে তাকে বিয়ে করতে পারবে না। সে কোনো দুর্দান্ত শক্তিশালী লোককেই বিয়ে করবে। জাদুকরী থাকতো সাগরের ওপারে একটা দ্বীপে। সে সাগর পেরিয়ে এপারে এসে খুব সুন্দর দেখতে একটা মেয়ের রূপ ধরে গ্রামগুলোর আশেপাশে বেড়াতে শুরু করলো। অনেকেরই তাকে দেখে খুব পছন্দ হলো, কিন্তু যেই না একজন এগিয়ে গিয়ে তাকে ছুলো, অমনি তার হাত গেল মেয়েটার শরীরে আটকে। আর সেই সুন্দরী মেয়ে অমনি ভোল পাল্টে একটা বিশাল বড় শিয়ালের রূপ ধরে দৌড়াতে শুরু করলো। লোকটাও তার সঙ্গে আটকানো অবস্থায় বরফের ওপর দিয়ে ছেঁচড়াতে চলতে থাকলো। সমুদ্রের পাড়ে এসে সেই শিয়াল একটা মাছের রূপ নিয়ে ডুব দিল জলে। তারপর সাগরের ওপারে নিজের দ্বীপে যখন সেই জাদুকরী নিজের আসল রূপ নিয়ে ভেসে উঠল, তখনও সেই পুরুষ তার সঙ্গে আটকে আছে। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ পুরুষই সমুদ্রে ডুব দেওয়া পর্যন্তই বাঁচত না, আর জাদুকরীরও বিয়ে করা হচ্ছিল না। একদিন সে পুরুষ খুঁজতে খুঁজতে চলে এলো কলিমা নদীর কাছে। এখানে এক শক্তিশালী পুরুষ তাকে ছোঁয়ার চেষ্টা করলো, আর তার সঙ্গে আটকেও গেল। লাল শিয়াল অমনি তাকে টানতে টানতে ছুটে গিয়ে মাছ হয়ে সাগরে ঝাঁপ দিল, কিন্তু মানুষটা বলল না। এমনকি যখন ওপারে গিয়ে উঠল, তখনও মানুষটা দিব্যি বেঁচে আছে। জাদুকরী তো খুশি হয়ে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরল, বলল, তুমি আমার দেখা সবচেয়ে শক্তিশালী পুরুষ, আমি তোমাকেই বিয়ে করব। লোকটা মুচকি হেসে কি বলল জানো? বলল, তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে বিয়ে করব বলে এত দূর এসেছি? আমি কৌলাই, আমি এতটা এসেছি স্রেফ তোমার মাংস খাওয়ার জন্য। এই বলে লোকটা শক্ত হাতে জাদুকরী মাথাটা ধরে মট করে মুচড়ে ছিঁড়ে দিল। তারপর তার মাংস ঝোল সে খেয়ে আবার ফিরে গেল সমুদ্রে পেরিয়ে নিজের গ্রামে। কলিমা নদীর আশেপাশে এখনো সেই কৌলাইরা থাকে, সংখ্যায় কম, তবে আছে, তারা আছে। বাকি ইউকাগিররা তাদের এড়িয়ে চলে।
মহিলারা অন্য পশু শিকার করে বটে, কিন্তু তারা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষের মাংস খেতে, কাঁচা মাংস। বাস বাস, বাজে বকা অনেক হয়েছে। আমি বাজে কথা বলছি না, আমি যা শুনেছি তাই বলছি। আমি নিজে কখনো ওদের দেখিনি, তবে আছে, ওরা আছে। লেভ পোড়া আধ পোড়া ডালপালাগুলো বরফে চাপা দিয়ে দিল। চলো, অনেক বিশ্রাম হলো, এবার এগোতে হবে। এর নাম মহারাজার কুয়ো। চমৎকার জায়গা না? ইংরেজরা কি কুয়ো খোঁড়ে রাজার নাম দিয়ে? এখানেই তো মজা। এই কুয়ো ইংল্যান্ডের রাজা তৈরি করেননি, করেছিলেন বেনারসের মহারাজা ঈশ্বরী প্রসাদ। বেনারস? বেনারস আবার কোথায়? ইন্ডিয়ায়? হ্যাঁ, ভাবতে অদ্ভুত লাগে না? ভারতের এক মহারাজা ইংল্যান্ডে কুয়ো খুঁড়তে টাকা দিচ্ছেন। আমি মাথা নাড়লাম। সত্যি খুব অদ্ভুত ব্যাপার। আমার মাথা নাড়তে দেখে বাবা খুশি হলো। আমি জানি বাবা এবার এই কুয়োর গল্পটা আমাকে বলবে। আমি মাথা না নাড়ালেও বলতো। বাবা গল্প বলতে ভালোবাসে। মহারাজার কুয়ো, স্থানীয় লোকেরা নাম দিয়েছে দ্য মহারাজাজ ওয়েল। কুয়োটাও রাজকীয়। কুয়ো ঘিরে 8টা থামের ওপর বিশাল চূড়ো, ভিতরে বসার জন্য বেঞ্চ পাতা। সেখানেই আমরা বসে আছি। বাবা বলল, এই জায়গাটার নাম জানিস? হ্যাঁ, স্টোক রো। ঠিক বলেছিস। এই স্টোক রো অঞ্চলে থাকতেন এক সাহেব, মিস্টার এডওয়ার্ড রিড। তিনি ভারতবর্ষে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে প্রায় 34 বছর কাজ করেছিলেন। সে সময় তিনি বেনারসের রাজা ঈশ্বরী প্রসাদের খুব বন্ধু হয়ে ওঠেন। সেখানে থাকাকালীন রিড স্থানীয় লোকদের সুবিধার জন্য একটা কুয়ো বানাতেও খুব সাহায্য করেছিলেন। আসলে রিড সাহেব জানতেন জলকষ্ট কাকে বলে। এই স্টোক রো বা ইপস্টেনে জলের জন্য অল্প কিছু পুকুর ছিল। ভরা গ্রীষ্মে সেসব যেত শুকিয়ে। এক গ্লাস জল চুরি করে খেতে গিয়েও মায়ের হাতে কত মার জুটেছে ছেলেবেলায়। ভারত থেকে নিজের গ্রামে ফিরে রিড সাহেব দেখলেন এখানকার জলকষ্ট আগের মতোই আছে। তিনি তখন মহারাজ ঈশ্বরী প্রসাদকে সে কথা জানালেন, আর বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বেনারস রাজ এই কুয়ো তৈরির সমস্ত খরচ দিলেন। বাবা গল্প শেষ করে ভুরু নাচিয়ে বলল, কেমন গল্প? ভালো। বাবা এবার আমার দিকে ফিরে অবিকল লেভের গলায় বলল, তুই এখন কোথায় যাবি জেক? আমি মাথা নাড়লাম। বাবা বলল, তুই ভারতে ফিরে যা, বাংলায়। কলকাতায় যেতে পারিস। না না, তুই বরং কুচবিহার চলে যাস। তোর দিদিমার বাড়ি, ছোট শহর, সুন্দর শহর। সোজা সোজা রাস্তা চলে গেছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। লাল লাল রাস্তা, দুধারে সবুজ সবুজ ঘাস। আমার মামার বাড়ি ছিল সাগর দিঘির পাড়ে। উত্তরে নীলছে হিমালয় পাহাড়, মাথায় মুকুটের মতো বরফ। আগে একটা মেডেল কিনতে হবে। হিমালয়ের কথার মধ্যে মেডেল কিভাবে এলো বাবা বুঝতে পারল না। অবাক হয়ে বলল, কিসের মেডেল? তুমি এই মহারাজাজ ওয়েল থেকে একটা মেডেল কিনেছিলে, মনে নেই? সেটা এনকেভিডি নিয়ে নিয়েছে। আমাদের আর একটা কিনে নিয়ে যেতে হবে, নইলে মা খুব বকবে আমায়। সে কি, ওই মেডেলটা ওরা নিয়ে নিয়েছে? ইস,
ওটার অনেক স্মৃতি ছিল রে। আগে যখন ইংল্যান্ডে থাকতে থাকতে আমার দেশের জন্য মন খারাপ করত, অমনি ওই কুয়োটার কাছে চলে আসতাম। মনে হতো যেন এক টুকরো ভারত। তেমনই কোনো একদিন মেডেলটা কিনেছিলাম এখান থেকে। যা, সেটাও ওরা নিয়ে নিল। আচ্ছা, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? কুয়ো দেখাতে। কাল তোদের কুয়ো খুঁড়তে হবে, তার আগে একবার ভালো করে কুয়ো দেখে নে। আমি এগিয়ে গিয়ে কুয়োর গর্তটাকে ভালো করে দেখতে লাগলাম। পাতাল পর্যন্ত কালি গোলা অন্ধকার। তারই মাঝে যেন দুটো সবুজ বিন্দু ধীরে ধীরে উঠে আসছে অন্ধকার গর্ত বেয়ে। এবার আমি তার তীক্ষ্ণ দাঁতের ঝলক দেখতে পাচ্ছি। সে কুয়োর দেওয়াল আঁচড়ে আঁচড়ে এগিয়ে আসছে আমার দিকে। ঘুম ভেঙে আমার মনটা খারাপ হয়ে গেল। জার্মানি থেকে রাশিয়ায় পালিয়ে আসার সময় ছোটখাটো জিনিসপত্রের মধ্যে মেডেলটাও আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে। এনকেভিডির ইনভেস্টিগেটিং অফিসারের কাছে খুব আগ্রহের বিষয় হয়ে উঠেছিল মেডেলটা। একদিকে মহারাজ ঈশ্বরীর ছবি খোদাই করা। তিনি একটা বড় নলের মতো কিছু হাতে নিয়ে বসে আছেন। আগে ভাবতাম ওটা বোধহয় চাবুক। পরে বাবা বলেছিলেন ওটা দিয়ে তামাক খায়। পাশে তার কোনো চাকর দাঁড়িয়ে আছে, আর মেডেলের উল্টো দিকে সেই চূড়োওয়ালা কুয়োর ছবি, সঙ্গে কুয়ো প্রতিষ্ঠার সাল 1836 কি, এখন আর ভালো মনে পড়ছে না। আমার প্রথম ইনভেস্টিগেটর মেডেলটা উল্টে পাল্টে দেখে অবাক হয়ে বলেছিল, ভারতের রাজা ইংল্যান্ডে কুয়ো বানাচ্ছে কেন? ভারতই তো ইংল্যান্ডের রাজার অধীনে রয়েছে, বরং ইংল্যান্ডের রাজা ভারতে কুয়ো বানাতে পারে, তাই না? যাই হোক, কুয়োটা ইংল্যান্ডে ঠিক কোথায়? আমি ঠিক জানি না। আমি এই কুয়ো কখনো দেখিনি। এটা আমার বাবার জিনিস। তোমার বাবা ব্রিটেনের লোক? না, ইন্ডিয়ান। ব্রিটেনে পড়তে গিয়েছিলেন। হ্যাঁ, তার মানে তোমার বাবা এই মেডেলের রাজার লোক? না না, ইনি বেনারসের রাজা। বাবা থাকতেন কলকাতা বলে একটা শহরে। দুটো শুনেছি আলাদা জায়গা। তুমি কখনো দেখোনি সেসব জায়গা? না, এখানে আসার আগে আমি শুধু ফ্রান্স আর জার্মানিতে থেকেছি। মিথ্যুক। না, সত্যি সত্যি বলছি আমি। মিথ্যুক। ইনভেস্টিগেটর আমার কোনো কথাই বিশ্বাস করতো না। মেডেলটা ড্রয়ারে রেখে শুরু করতো মারতে। আমি তখন স্বীকার করে নিতাম যে হ্যাঁ, আমি সেই কুয়ো দেখেছি। শুধু আমি কেন, আমার 14 পুরুষের সবাই সেই কুয়ো দেখেছে। ওই কুয়োর পাশের বেঞ্চে বসে আমরা রাশিয়ার বিরুদ্ধে বিচ্ছিরি বিচ্ছিরি সব ষড়যন্ত্র করতাম। ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। একপাশে বরফের মধ্যে গর্ত করে ঘুমোচ্ছে লেভ। চুকচি পাশে একটা আগুন জ্বালিয়েছে। ও এখন লেভের ছুরি দিয়ে বড়শি বানাচ্ছে। মাঝে মাঝে হাত জমে গেলে আগুনের কাছে এনে একবার করে সেঁকে নিচ্ছে। বড়শি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল। চুকচি আঙুল ঠেকিয়ে ঠেকিয়ে বড়শির মুখ কতটা ছোঁচলো হয়েছে তা পরখ করে দেখল। তারপর গলায় জড়ানো কাপড় থেকে লম্বা লম্বা কয়েকটা সুতো বের করে নিয়ে সেগুলোকে একসঙ্গে পাকিয়ে একটু মোটা করল। সুতোর একটা পাশ বাঁধল বড়শির সঙ্গে। পুরো কাজটা সে করল অত্যন্ত দক্ষতায়। ওই হাত সেঁকে নেওয়াটুকু বাদ দিলে একবারের জন্য থামেনি। লেভ বোধহয় এতক্ষণ টের পায়নি যে আগুন জ্বলেছে। এবার পাশ ফিরে আগুন দেখেই লাফিয়ে উঠে বসল।
কে আগুন জ্বালিয়েছে? আমি। ঠান্ডার সহ্য হচ্ছিল না। সামনে কলিমা নদী, মাছ ধরতে হবে। কাল প্রায় সারাদিন পেতে কিছু করেনি। লেভ দ্রুত হাতে আগুনে বরফ চাপা দিতে দিতে বলল, এতটা এসে আমি মরতে চাই না। এখানে কোনো নজরদারির ব্যবস্থা আছে বলে তো মনে হচ্ছে না। যদি কিছু থেকেও থাকে আমার মনে হয় সেসব আমরা পিছনে ফেলে এসেছি। এখন বোধহয় ভয়ের কিছু নেই। ভয়টা এখানেই বেশি। কেন? এই নদীর ধার বরাবর কিছু পাহাড়ি গুহা আছে, ওগুলো কৌলাইদের জায়গা। আরে এখানে খাবারটা কোথায়? এই জমের দক্ষিণ দুয়ারে কৌলাইরা মানুষ পাবে কি করে? আর আমাদের মতো কপাল পোড়া লোক কি রোজ রোজ এখানে আসছে নাকি? আমি তো বলিনি ওরা রোজ রোজ মানুষ খায়, পেলে খায়, যখন পায় না তখন জন্তু জানোয়ার ধরে ধরে খায়, মাছ ধরে খায়। এই যেমন ভাবে আজ আমি মাছ ধরবো, ঠিক তেমন ভাবে। চুকচি বড়শি কুড়ুল সমেত উঠে পড়ল, বলল, নদীর ওপরে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে বরফে কোনো গর্ত আছে কিনা। গর্ত থাকা মানেই মানুষ আছে, তারা মাছ ধরছে ওখানে। চুকচি একটা মোটা ডাল নিয়ে তাতে বড়শির সুতো অন্য প্রান্তে বাঁধল। অনেকটা ছিপের মতো হলো জিনিসটা, তবে ডালটা ছিপের চেয়ে অনেক মোটা। আমরা হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটতেই বরফ জমাট উঁচু নিচু মাটি আর গাছগাছালি যেন ঝপ করে শেষ হয়ে গিয়ে সামনে এলো একটা বিশাল বরফ ঢাকা সমতল, যার ওপারে গাছপালা দেখা যাচ্ছে। বলে না দিলে এটা যে নদী তা বোঝার উপায় নেই। লোকে বড় ফাঁকা মাঠও ভাবতে পারে, তবে গতিপথ বরাবর তাকালে বাঁকগুলো বেশ অনুমান করে নেওয়া যায়। চুকচি নদীর মাঝখান পর্যন্ত হেঁটে গিয়ে থামল, তারপর একটা জায়গার বরফ সরাতে শুরু করলো। ওপরের ঝুড়ো বরফ হাত দিয়েই সরানো গেল, তার নিচে সেই চুরো বরফই জমাট বেঁধে গেছে। সেটা কুড়ুল দিয়ে ভাঙতে হলো। এর ঠিক নিচেই জমাট বাঁধা কাচের মতো বরফ। সেই কাচ বরফে কুড়ুলের কয়েকটা বাড়ি পড়তেই তা ভেঙে ভুসভুসিয়ে উঠে এলো জল। লেভ শীষ দিয়ে উঠল, কিন্তু চুকচির মুখ আগের মতোই নির্বিকার। ও বড়শিতে পাউরুটি আটকে সেটাকে গর্তের জলে ডুবিয়ে দিয়ে সুতোর অন্য প্রান্তের ডালটাকে ভালো করে গেঁথে দিল বরফে। আমাদের চমকে দিয়ে কয়েক ঘন্টার মধ্যে দুটো মাছ ধরা পড়ল। লম্বাটে ধরনের মাছ, ছুঁচলো মুখ, আঁশে রামধনুর রং পিছলে যাচ্ছে। আমি মাছ চিনি না, জিজ্ঞেস করলাম, এটা কি মাছ? গ্রেলিং। এগুলো গ্রেলিং মাছ। এগুলো মাঝারি মাপের, এর চেয়ে বড়ও হয়, অনেক বড়। চুকচির আরো কিছুক্ষণ ছিপ ফেলে রাখার ইচ্ছে ছিল, কিন্তু শেষবার বোধহয় কোনো বড় সড়ো মাছ টোপ কিনল, আর তার টানে বড়শিটা সুতো থেকে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। চুকচি হতাশ চোখে গর্তটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তাকে আবার বড়শি বানাতে হবে। পাশে টাটকা মাছ পড়ে রয়েছে। আমরা কেউই আর বিশেষ দেরি করলাম না। বরফ পড়া শুরু হয়েছে। চুকচি আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে আগুন না জ্বালালে মারা পড়বো, সবাই মারা পড়বো আজকে আগুন না জ্বালালে। লেভ চুকচির দিকে ফিরে বলল, তুমি বলেছিলে না পাহাড়ের গায়ে গুহা টুহা আছে? খাওয়া হলে একবার খুঁজে দেখতে হবে। চুকচি কোনো উত্তর দিল না। মুখ দেখে মনে হলো গুহা খুঁজতে যেতে সে মোটেই আগ্রহী নয়। জানোয়ারটা কি পিছু নেওয়া ছেড়ে দিয়েছে কে জানে।
আজ সারাদিন একবারের জন্য মনে হয়নি পাথরের পাশে বা গাছের গুড়ির আড়ালে কেউ লুকিয়ে আমাদের দেখছে। তাই আজ সারাদিন আমি ভয়ও পাইনি। ভয় পেল চুকচি। সন্ধ্যের মুখে মুখে আমরা যখন পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহা খুঁজে পেলাম, তখন গুহাটা দেখে থেকেই ওর মুখ শুকিয়ে গিয়েছিল। ভিতরে ঢুকে একটা কাঠের টুকরো দেখে চাপা চিৎকার করে সে বাইরে বেরিয়ে এলো। এর আবার কি হলো? এটা খোলাইদের সামানের গুহা। এখানে থাকা চলবে না, এখানে থাকা চলবে না, এই জায়গাতে থাকা চলবে না। চলো চলো, আমরা এখনই নদী পেরিয়ে ওপারে চলে যাই। চলো। এই, তুমি কি পাগল হলে নাকি? বাইরে কি বরফ পড়ছে দেখেছ? তোমার বাপের ভাগ্যি যে পথ গোজার জন্য গুহা পাওয়া গেছে একটা। এখন চুপচাপ ঢুকে এসো ভেতরে। ওই কাঠের টুকরোটাকে ভালো করে দেখো, অদ্ভুত মনে হচ্ছে না? আমি এবার ভালো করে দেখলাম কাঠটাকে। মাঝারি মাপের, এক মানুষের সমান লম্বা কাঠ। আশেপাশের ডালপালা ছেঁচে গাটা মসৃণ করা হয়েছে। কেবলমাত্র ওপরে নিচে দুদিকে দুটো করে মোট 4টে ডাল কাটা হয়নি। ওপরের ডাল দুটোকে হাত আর নিচের দুটোকে পা বলে যদি কল্পনা করে নেওয়া যায়, তাহলে স্বচ্ছন্দে এই কাঠটাকে একটা মুন্ডহীন ধড় বলে ভাবা যেতে পারে। খোলাইতে সামান মরে গেলে ওরা সামানের দেহটাকে খেয়ে ফেলে, তারপর খুঁড়িটাকে পরিষ্কার করে এরকম একটা কাঠের দেহের উপর আটকে রাখে। সেই খুঁড়িটা ওদের নানা রকম পরামর্শ দেয়। তাহলে সেই খুলি এখন কোথায়? খোলাইরা আমাদের দেখতে পেয়েছে, আমাদের ওপর নজর রাখছে লুকিয়ে, তাই গুহা ছেড়ে সব চলে গেছে। যাওয়ার সময় খুলিটা নিয়ে গেছে। সবচেয়ে ভালো হয় যদি আমরা এখন নদী পেরিয়ে ওপারে চলে যাই। চলো। এই বরফের মধ্যে? ঠিক আছে, বেশ, তাহলে তোমরা এখানেই মরো, আমি চললাম আমি। আরে, ও কি সত্যি চলে যাচ্ছে নাকি? আটকাও ওকে। বলে লেভ দৌড়ে বেরিয়ে গেল গুহার বাইরে। বেরিয়েই ঝট করে থেমে গেল। গুহার ঠিক বাইরেই এবড়ো খেবড়ো পাহাড়ের গা নেমে গেছে প্রায় 30 ফুট নিচে। ওঠার সময় আমাদের দম বেরিয়ে গিয়েছিল। একে প্রায় খাড়াই পাহাড়ের গা, তার উপর বরফে ঢাকা পিছল পাথর। একবার পা ফসকালে আর দেখতে হবে না। চুকচি পাথর বেয়ে নামতে শুরু করেছে। লেভ ওর পিছনে যাওয়ার চেষ্টা করল না। হতাশ চোখে কিছুক্ষণ চুকচির নিচে নামা দেখল, তারপর ফিরে এলো গুহার ভিতর। মরুক সালা, জমে মরুক। যদি না মরে তাহলে কালই আমি ওকে মেরে দেব। চুকচি বোধহয় খুব একটা ভুল বলেনি। এই গুহায় লোক থাকতো। গুহার কোণে কিছু কাঠকুটো পড়ে রয়েছে। আমি সেগুলো এনে জড়ো করলাম গুহার মুখে। কি করছো? আগুন জ্বালছি। আজ আগুন না জ্বাললে আমরাই জমে মরে যাব। কি যেন ভেবে লেভ আর বাধা দিল না। আমিও কি আশ্চর্য, মাত্র একটা দেশলাই খরচ করেই আগুন জ্বেলে ফেললাম। লেভ আগুনে হাত সেঁকতে সেঁকতে বলল, তুমি এর আগে কোনো ক্যাম্প থেকে কখনো পালাবার চেষ্টা করেছিলে জ্যাক? না, আসলে কলিমা আসার পথেই এমন একটা ঘটনা ঘটেছিল, তারপর আর সাহস হয়নি। কি ঘটনা বলো শুনি। আমাকে লেলিনগ্রাড থেকে কলিমা পাঠানো হয়েছিল। অক্টোবর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই ভালকা বলে একটা ক্রিমিনাল আর তার দলবল মোটামুটি কামরা দখল করে নিল।
কামরার মাঝে একটাই লোহার স্টোভ, তার আশেপাশে ওরাই বসে থাকতো। অন্য কেউ বসতে গেলে পিটিয়ে সরিয়ে দিত। কিছুদিন পরে কয়লা গেল ফুরিয়ে। কামরায় আমরা প্রায় 60 জন লোক ঠান্ডায় জমে যাচ্ছি। নোভোসাইবিরাস্ক পেরোতেই জানলা দিয়ে দেখতে পেলাম রেলপথের দুধারের চেহারা বদলে যাচ্ছে। কনসেন্ট্রেশন ক্যাম্পের সংখ্যা বাড়ছে। কোথাও কোথাও ক্যাম্পের গায়ে বড় বড় করে স্লোগান লেখা। ট্রেন আসতে চললে সেসব দিব্যি পড়াও যাচ্ছে। আমাদের ক্যাম্পে স্বাগত, শ্রমদান সোভিয়েত ইউনিয়নে গর্ব, সম্মান আর বীরত্বের বিষয়। সততার সঙ্গে শ্রমদান করাই একমাত্র মুক্তির উপায়। এসব স্লোগান টোগান ছাড়ো, তারপর কি হলো সেটা বলো। বলছি। নোভোসাইবিরাস্ক থেকে আমরা খাবারোভস্ক পৌঁছলাম। পথে শয়ে শয়ে লেবার ক্যাম্প পড়ল। আমরা হিসেব করে দেখলাম খুব কম হলেও ওই 6000 কিলোমিটারের মধ্যে প্রায় 1,05,000 লোক রয়েছে। ট্রেন তখন বৈকাল হ্রদের কাছে। ভালকা আর তার দলের কিছু লোক মিলে ঠিক করলো পালাবে, কিন্তু পালানো অত সহজ নয়। প্রতি 3টে কামরা অন্তর অন্তর কয়েকজন করে গার্ড থাকে। তাদের হাতে থাকে মেশিন গান, লাইট প্রজেক্টর, আর থাকে ক্যাট বলে একটা জিনিস। ক্যাট? হ্যাঁ, নতুন এসেছে জিনিসটা। অনেকে ট্রেনের মেঝে ফাটিয়ে লাইনে ঝাঁপ দেয়। তাদেরকে ওই ক্যাট দিয়ে লাইন থেকে তোলা হয়। যাই হোক, ভালকার দলে কয়েকজন পলিটিক্যাল বন্দীও গিয়ে জুটল। আমারও যে প্রথমে পালাতে ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু পালানো প্রায় অসম্ভব বুঝে আমি ওদের দলে ভিড়িনি। প্রথমত, যদি গার্ডের গুলি খেয়ে নাও মরি, তো ট্রেন থেকে বাইরে লাফাবার সময় হাত পা ভাঙতে পারে। তাও যদি না হয়, তাহলে রয়েছে ঠান্ডা। তাছাড়া কোনো কাগজপত্র, টাকা পয়সা ছাড়া আমার পক্ষে লেনিনগ্রাড ফেরা প্রায় অসম্ভব। চারিদিকে কনসেন্ট্রেশন ক্যাম্প ছড়িয়ে রয়েছে, কোথাও না কোথাও ঠিক ধরা পড়ে যাব। তখন বেশ রাত। লোহার পাত ছাড়াবার কটাং কটাং শব্দ শুরু হলো। ভালকারা কামরার মাঝের চিমনিটা ফাঁক করেছে। তারপর সেই ফাঁক দিয়ে গলে কয়েকজন উঠে গেল উপরে। কামরার ছাদে শব্দ শুরু হলো। ওরা ছাদে উঠে নির্ঘাত হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। আচমকা দেখলাম ট্রেনের গতি কমতে শুরু করলো। অনেক সময় স্টেশনের কাছে এসে ট্রেন গতি কমায়। তবে কি কোনো স্টেশন আসছে সামনে? এদিকে ছাদে হুটোপুটির শব্দ বাড়ল। যারা চিমনির ফাঁক দিয়ে ছাদে গিয়েছিল তারা দুর্দার করে সেই পথেই আবার ফিরে এলো কামরায়। কিন্তু গার্ডরা দেখে ফেলেছে ততক্ষণে। চিমনিটা আবার আগের মতো সেট করে দিয়ে ওরা সবাই লুকিয়ে পড়লো আমাদের মধ্যে। তারপর গার্ড ওদের ধরতে পারলো? সবাইকে। কনভয় কমান্ডার নিজে 12 জন গার্ড নিয়ে এসে ঢুকলো আমাদের কামরায়। তারপর শুরু হলো জেরা। তোমরা ধরিয়ে দিলে ওদের? না, কেউ কিচ্ছু বলেনি, কিন্তু কনভয় কমান্ডার লোকটা ছিল অসম্ভব চালাক। কেউ মুখ খুলছে না দেখে ওর গার্ডদের বলল, এরা কেউ কিছু বলবে না, এক কাজ করো, সবার হাত চেক করো। ছাদের উপরে উঠে পালাবার চেষ্টা করেছিল, মানে নির্ঘাত চিমনি দিয়ে বেরিয়েছে। ওদের হাতের তালুতে কালি লেগে থাকবে। ব্যাস, প্রতিটা লোক ধরা পড়ে গেল। তারপর ওদের গার্ডরা মারতে মারতে নিয়ে চলে গেল। আর কি করবে? সে মার কল্পনাও করতে পারবে না। কি মার! ব্যথায় লোকগুলো একেবারে জানোয়ারের মতো চিৎকার করছিল। ওদের মেরে ফেললো? সবার কথা তো জানি না,
তবে ভালকাকে দেখেছিলাম 10 দিন পরে ভ্লাদিভস্তকে। একটা চোখ উপড়ে নেওয়া হয়েছে, সেই জায়গায় একটা কালো গর্ত, মুখে একটাও দাঁত নেই। একটা পাও বোধহয় ভেঙে দিয়েছে মেরে, ভালোভাবে হাঁটতে পারছিল না। ওর ওই অবস্থা দেখার পর আমি আর পালাবার কথা চিন্তাও করিনি কখনো, আর সেজন্য আমার কোনো আফসোসও নেই। আফসোস? আফসোসের কথাই যদি ওঠে তাহলে তো আমার তুমান্নি ক্যাম্প ছেড়ে আসার জন্যই এখন হেব্বি আফসোস হচ্ছে। বাইরে হাওয়ার তোড় বেড়েছে, গুহার মুখে তুষারের পুরু পরত পড়ছে। আমি অবাক হয়ে বললাম, তুমান্নি ক্যাম্প ছেড়ে আসার জন্য আফসোস কেন? তুমি কলিমাটরামের নাম শুনেছ তো? কলিমাটরাম? না তো, শুনিনি। কি সেটা? বলছি, শোনো। 2 বছর আগের কথা, আমি তখন ব্যাগারচেন বলে একটা জায়গায় ছিলাম। সেটা কোথায়? ব্যাগারচেন একটা ছোট্ট গ্রাম, ওখোতক্স নদীর ধারে। আগে শুনেছি কয়েক ঘর জেলে থাকতো শুধু। সোভিয়েত সরকার গ্রামটাকে বন্দীদের ট্রানজিটের কাজে ব্যবহার করতে শুরু করলো, তাই সেখানে লোকও বাড়তে থাকলো কিছু কিছু করে। পাশে একটা রূপোর খনি আর একটা কাঠ চেরাই কল ছিল। কিছু শ্রমিক সেখানে এসে কাজ করত। তুমি ওখানে কি করছিলে? আমি লুকিয়েছিলাম। ইয়াকুতক্সের একটা ক্যাম্প থেকে পালিয়ে ব্যাগারচেনে চলে গেছিলাম। সেখানে আমাদের একটা পুরনো দল ছিল, ওদের সঙ্গেই থাকছিলাম। সেই ছোট্ট গ্রামে ট্রাম চলতো? হ্যাঁ, চলতো নয়, চলেছিল। টানা 2 দিন ধরে সেখানে কলিমাটরাম চলেছিল। আমি আর কিছু না বলে লেভের দিকে তাকিয়ে রইলাম। লেভ বলতে শুরু করলো, বন্দি ভর্তি জাহাজ আসতো এতদিন, মালপত্র আসতো। একদিন খবর এলো মেয়ে ছেলে এসেছে, এক জাহাজ ভর্তি মেয়ে ছেলে। ব্যাগারচেন আর আশেপাশের এলাকায় হইচই পড়ে গেল। সবাই দৌড়লো মেয়ে ছেলে দেখতে। জেলে, ছোট বড় পার্টির নেতা আর কাঠচেরাই কলের শ্রমিক, আমাদের মতো লোক সব গিয়ে জুটলো সেখানে। জাহাজ যাচ্ছে কলিমার কোনো ক্যাম্পে। 3-2 জন্য এখানে থেমেছে। আমরা যখন সেখানে পৌঁছলাম তখন মেয়েগুলোকে মাথা গুনে গুনে টাউন হলে তোলা হয়েছে। টাউন হলটাই ছিল ওখানকার একমাত্র পাকা বাড়ি। তার চারপাশে ছেলে বুড়োর দল ভিড় জমিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম সব কটাই বোধহয় বেশ্যা টেশ্যা হবে, কিন্তু গিয়ে দেখি বেশ্যা ছাড়াও প্রচুর মেয়ে রয়েছে। কেউ হয়তো ছোটখাটো কোনো চুরি টুরি করে এসছে, কেউ হয়তো আবার তোমাদের মতো রাজনৈতিক বন্দী। যাই হোক, আমাদের জমায়েত হতে দেখে গার্ডরা বন্দুক উঁচিয়ে আমাদের সাবধান করে দিল। ওদের সঙ্গে কুকুরও ছিল। তখন সবাই অন্য রাস্তা নিল। আমাদের একটা দল সিগারেট, দেশি মদ আর মাছ নিয়ে গার্ডদের কাছে ঘুরঘুর করতে শুরু করলো। কিছুক্ষণ দোনামোনা করে গার্ডরা আবার নিজেদের সামলাতে পারল না। কুকুরগুলোকে খুঁটিতে বেঁধে বন্দুক পাশে ঠেস দিয়ে রেখে ওরা বোতল নিয়ে বসে পড়ল। গার্ডরা বেহুঁশ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। শেষ গার্ডটা শুয়ে পড়তেই
সবাই ঝাঁপিয়ে পড়লো হলের বারান্দায়। মেয়েগুলোর চুলের মুঠি ধরে আমরা নিয়ে গেলাম হলের ভেতরে। আর একটা দল ততক্ষণে হলের ভেতরটা পরিষ্কার করে ফেলেছে, বেঞ্চগুলো তুলে দিয়েছে মঞ্চের ওপরে। কেউ কেউ ফাঁকা মেঝেতে পেতে ফেলল কম্বল বা কোট। ব্যাস, তার উপরে একটা মেয়েকে ন্যাংটো করে শুইয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল 10-12 জন করে লোক। সে একটা দিন ছিল মাইরে। তারপর আর কি, সারাদিন ধরে চললো কলিমা ড্রাম। লেভ মুখ দিয়ে ঝুকঝুক করে ট্রেনের মতো শব্দ করতে শুরু করলো, সঙ্গে কোমর নাড়িয়ে নাড়িয়ে দেখাতে থাকলো কেমন করে সেই ট্রাম চলছিল। আমি কুড়ুলটা হাতে তুলে নিয়ে গুহার মেঝেতে আঁচড় কাটতে কাটতে বললাম, মেয়েগুলোর কি হলো? কয়েকটা মরে গেল, সেগুলোকে আমরা ঠ্যাং ধরে টেনে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম। বেশিরভাগই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। ওদের জন্য জলের বালতি নিয়ে আসা হলো। অজ্ঞান হয়ে গেলে জল ঢেলে জ্ঞান ফিরিয়ে এনে ফের ট্রাম চালানো শুরু। ঝিক 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 ঝিক। লেভ আবার ট্রেন চলার মতো ঝুকঝুক শব্দ করে অঙ্গভঙ্গি করতে শুরু করলো। দুদিনের টানা ট্রাম সফর, সে কথা তুমি চিন্তাও করতে পারবে না। একজন করে কন্ডাক্টর থাকতো প্রতি লাইনে। একজনের কাজ শেষ হয়ে গেলেই সে চিৎকার করে বলতো, উঠে পড়ো, পরের জন এসো। একটা কথা আছে শুনুনি, কলিমা ট্রাম হলো পৃথিবীর একমাত্র ট্রাম যার তলায় চাপা পড়লে তুমি নাও মরতে পারো। তা এর জন্য আফসোস কিসের? লেভ আগুনে একটা কাঠের টুকরো ছুঁড়ে দিল। পটপট শব্দ করে সেটা পুড়তে লাগলো। তুমি কি গাধা নাকি? আফসোস ব্যাগাচেনের জন্য কেন হবে? আফসোস তো হচ্ছে তুমান্নি ছেড়ে আসার জন্য। তুমান্নির নতুন কমান্ডার একটা ডবগা মেয়ে ছেলে নিয়ে এসেছিল। ভাবো তো, এ দুটো ব্লাস্টে যদি ক্যাম্পের বেশিরভাগ অফিসিয়াল মরে যায় আর ওই মেয়েটা বেঁচে থাকে, তাহলে এতদিন কেমন ট্রাম চলছে ওর ওপর দিয়ে? ঝক 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 ঝক। বাবু বাবু বাবু, এবার বুঝতে পারছো তো কেন আমার আফসোস হচ্ছে? সবাই মজা করছে আর আমি একটা বিচ্ছিরি গুহায় তোমার মতন একটা পাগলের সঙ্গে বসে বসে গুলতানি মারছি। ওখানে থাকলে আমিও এতক্ষণে
ঝক 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 ঝক। ঠিক তখনই আমি কুড়ুলটা চালালাম। মাথা লক্ষ্য করে চালিয়েছিলাম। নিশানায় কিছু ভুল হলো। মাথার বদলে লেভের কাঁধে গেঁথে গেল সেটা। লেভ ব্যথায় চিৎকার করে ওঠে। কোনো রকমে হ্যাঁচড় প্যাঁচড় করে প্রায় আগুনের ওপর দিয়ে দৌড়ে বেরিয়ে গেল গুহার বাইরে। পরপর কয়েকটা ভোঁতার শব্দ পেলাম আমি। বোধহয় পাথরের গায়ে ঠক্কর খেতে খেতে লেভ নিচে গড়িয়ে পড়ল। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। সমানে বরফ পড়ে চলেছে। কলিমা নদীর ধারে এক গুহার সামনে নিরস্ত্র সঙ্গীহীন অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হঠাৎ করেই খুব ভয় লাগলো। আমি উঁকি মেরে দেখলাম লেভ অদ্ভুতভাবে হাত পা ছড়িয়ে বরফে মুখ গুঁজে পড়ে আছে। সাদা বরফময় ছড়িয়ে আছে কালো রক্তের ছিটে। পাশে পড়ে আছে আমার কুড়ুলটা। কুড়ুলটা দেখা মাত্র আমার হুঁশ ফিরল। ওটা তুলে আনতে হবে, ওটা ছাড়া নিজেকে বাঁচানো অসম্ভব। আমি খুব সাবধানে পাথরের খাঁজে খাঁজে পা রেখে নিচে নেমে এলাম। লেভ এখনো একইভাবে পড়ে রয়েছে। মরে গেছে কিনা বোঝা যাচ্ছে না। আমি পা দিয়ে ওকে দুবার ঠেললাম, না, কোনো সাড়া শব্দ করল না। আমি কুড়ুলটা তোলার জন্য নিচু হতে যাব, এমন সময় একটা ছুঁচলো মতো পাথরের আড়াল থেকে জন্তুটা বেরিয়ে এলো। নিজের বিশাল রোমশ শরীরটাকে পিছনের পায়ে দাঁড় করিয়ে রাখতে তার সমস্যা হচ্ছে, তাই মাঝে মাঝে ঝুঁকে পড়ে দু হাতে ভর দিয়ে নিচ্ছে। তার বিশাল বড় মাথাটা আমার ঠিক 10 হাতের দূরত্বে। তার ধারালো দাঁতের ফাঁক দিয়ে লালা গড়াচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তার জল জলে সবুজ চোখের দৃষ্টি এখন মেপে নিচ্ছে আমায়। আমি চট করে কুড়ুলটা তুলে নিয়ে 2 পা পিছিয়ে গেলাম। জন্তুটা আমার থেকে চোখ সরিয়ে এবার লেভের শরীরটাকে শুঁকে শুঁকে দেখতে লাগলো। বোবাক, বোবাক এতদিন ধরে চুপি সারে আমায় অনুসরণ করে চলেছে, সুযোগের অপেক্ষায় থেকেছে। আজ সে পেয়েছে সেই সুযোগ। আমি কুড়ুল হাতে নিয়ে আরো কয়েক পা পিছলাম। এখান থেকে পালাতে পারলে ভালো হতো, কিন্তু এই বরফের মধ্যে দিয়ে দ্রুত পালানো আমার পক্ষে অসম্ভব। পালাবার প্রয়োজন হলো না। জন্তুটা আমার দিকে এলো না। কিছুক্ষণ 4 পায়ে ঘুরে ঘুরে কি সব শোঁকাশুঁকি করলো। তারপর হঠাৎ লেভের ঘাড় কামড়ে ধরে সোজা হয়ে দাঁড়ালো। লেভের শরীর ওর মুখে বিড়াল ছানার মতো ঝুলতে লাগলো। জন্তুটা সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে উপরের গুহাটাকে একবার দেখলো। তারপর লেভকে মুখে নিয়ে পাথর বেয়ে উপরে উঠে গিয়ে ঢুকে পড়ল গুহার মধ্যে। গুহার আগুন এখনো জ্বলছে। সেই আলোয় আমি জন্তুটার ছায়া দেখতে পাচ্ছি দেওয়ালের গায়ে। প্রথমে সে লেভের সব পোশাক ছিঁড়ে ফেলল, তারপর ঝাঁপিয়ে পড়ল শরীরটার উপর। কে যেন অনেক দূর থেকে ডাকছে আমায়। আমি ঘুম জড়ানো গলায় উত্তর দিলাম, হ্যাঁ,
বাইরে আকাশের রং পাতলা হচ্ছে, দু একটা ছায়ামূর্তি ঘোরাফেরা করছে কি সেখানে। আমি খুব কষ্ট করে চোখ মেলার চেষ্টা করলাম, বললাম, ওরা কারা? ওরা গৌলাই। অনেকদিন ওরা মানুষের মাংস খেতে পায়নি, তুমি আজ তার ব্যবস্থা করেছ। আমি? গুহার অন্ধকারটুকু চোখে সয়ে গেছে। খুব সহজেই দেখতে পেলাম লেভের আধ খাওয়া শরীরটা, কিন্তু মুন্ডুটা কই? শরীরের সঙ্গে মুন্ডু নেই কেন? আমি আশেপাশে তাকিয়ে লেভের মুন্ডুটা খুঁজতে লাগলাম। ওই যে লেভের মুন্ডু। কে যেন সেটা বসিয়ে রেখেছে হাত পাওয়ালা কাঠটার উপর। আশ্চর্য ব্যাপার, সেই মুন্ডুই এখন আমার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, শুনছি। এটুকু খাবারে এত লোকের হবে না, আরো খাবার লাগবে। তো আমি কি করব? আমি কি সবার ঠেকা নিয়েছি? আমি মাগাদান যাব, সেখান থেকে চলে যাব বহুদূর, ইন্ডিয়ায়। মুন্ডুটা হাসলো নাকি কে জানে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, তুমি আর কোথাও যেতে পারবে না। তুমি এখন আর শশাঙ্ক নও, তুমি এখন বোবাক। তোমাকে এখানেই থাকতে হবে, এদের সঙ্গে। না না, তুমি খাবার চাও না? তোমার পছন্দের খাবার। তোমাকে একটা গোপন খবর দিই, নদী পেরিয়ে কিছু দূরে গিয়ে গেলেই তুমি চুকচিকে পাবে। চুকচি এখনো এত কাছে কেন? তার তো অনেক দূরে চলে যাওয়ার কথা। এই গুহা থেকে নামার সময় কাল সে পায়ে চোট পেয়েছে, ভালো করে হাঁটতে পারছে না। একটা পাথরের জায়গার নিচে কত করে শুয়ে আছে। খুব সহজ শিকার। আমি কুড়ুলটা হাতে নিয়ে উঠে পড়লাম, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলাম গুহা ছেড়ে। আমার পাশ কাটিয়ে কয়েকটা ছায়ামূর্তি ঢুকে পড়ল ভিতরে। ওরা মাংস নিয়ে ভাগাভাগি করবে। আমি কুড়ুল হাতে নিয়ে খুব সাবধানে পাথর বেয়ে নেমে এলাম নিচে। কয়েকটা ছায়ামূর্তি আমার সঙ্গে সঙ্গে চলল, যেন আমি ওদের পথ দেখিয়ে নিয়ে চলেছি। আর আমার ঠিক সামনে সামনে চলেছে একটা বিশাল কালো লোমশ জন্তু। সে আমায় পথ দেখাচ্ছে। সে জানে কোথায় আছে চুকচি।
শুকনো রক্তে হাত মুখ চড়চড় করছে আমার। দাঁতের ফাঁকে ফাঁকে এখনো মাংস লেগে আছে। আমি কুড়ুলের মাঠ থেকে একটা ছোট্ট কাঠের টুকরো ছাড়িয়ে নিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে হাঁটতে থাকলাম জন্তুটার পিছন পিছন। শেষ হল অর্কপৈতণ্ডীর কাহিনী অস্থি সড়ক এর দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে ছিল দেবদত্ত, এসো গল্প করি প্রাইম থেকে রিতম, কৌশিক, পূজা, নীল, ইন্দ্রনীল, কৌস্তব এবং এনামুল। ভয়েস মিক্সিংয়ে পিয়ালি, সাউন্ড মিক্সিং এবং মাস্টারিংয়ে আমার সঙ্গে ছিল সায়ন। আমাদের গল্প এবং উপস্থাপনা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানান এবং শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি ভয়ের গল্প নিয়ে। শুভরাত্রি।